আমি ডক্টর সুজয় কুমার মণ্ডল, লোকসংস্কৃতি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অধ্যাপনা করছি। আমরা কতগুলো শব্দ খুব বেশিভাবে শুনে এসেছি। সংস্কৃতি বা কালচার বা ট্র্যাডিশন বা ঐতিহ্য, এবং লোকসংস্কৃতি শব্দটির সম্পর্কেও আমরা কম বেশিভাবে পরিচিত। তুলনায় সাধারণভাবে ইংরেজি যে পরিভাষাটি প্রচলিত ফোকলোর, সেইটি আমাদের কাছে অনেকের কাছেই অপরিচিত। কিন্তু লোকসংস্কৃতি চর্চার পরিসরে বা লোকসংস্কৃতি বিজ্ঞান চর্চার পরিসরে ফোকলোর শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসংস্কৃতি বা ফোকলোর এই বিষয়ে জানার আগে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য যে দুটি বিষয় লোকসংস্কৃতি বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই এই দুটি শব্দ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা জরুরি। তো প্রথমেই এ প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, রবীন্দ্রনাথ শেষের কবিতায় অমিতের মুখ দিয়ে বলেছিলেন, কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাই হলো কালচার। আমরা কালচারকে সাধারণভাবে বাংলা পরিভাষা হিসাবে সংস্কৃতি শব্দটাকে ব্যবহার করে থাকি। কৃষ্টি এই শব্দটিও প্রচলিত। অনেকে মনে করেন কর্ষণ থেকেও এই শব্দটি এসে থাকতে পারে বা উদ্ভব হতে পারে। তো সাধারণভাবে আমরা যদি দেখি, মানুষ যা করে সমাজ জীবনে থাকার সময়ে, যাবতীয় সমস্ত কিছুই তার সংস্কৃতি বলে বিবেচিত হয়। তার মননজাত, ভাবজাত ক্রিয়াকলাপ জনিত যাবতীয় বিষয় রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে বলেছিলেন, মানুষের হয়ে ওঠাই হলো তার সংস্কৃতি। কালচার বা সংস্কৃতিকে বিভিন্ন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে বেশি সংজ্ঞার উল্লেখ না করে বিখ্যাত সংজ্ঞাটি আমরা উল্লেখ করতে পারি। ইবি টায়লার, বিশিষ্ট নৃবিজ্ঞানী, বিখ্যাত গ্রন্থ প্রিমিটিভ কালচার, যেটি 1871 সালে প্রকাশিত হয়েছিল, এই গ্রন্থে ইবি টায়লার সুন্দরভাবে একটি সংজ্ঞা প্রণয়ন করেছিলেন, যা আজও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণীয়। সেই সংজ্ঞাটি একটুখানি জেনে নিই। কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, মোরালস, ল, custom and any other capabilities and habits acquired by man as a member of the society. বাংলা করলে দাঁড়ায়, সংস্কৃতি হলো একটি জটিল সত্তা, যার মধ্যে সামাজিক মানুষের জ্ঞান, শিল্প, বিশ্বাস, তার নৈতিকতা, রীতিনীতি, অন্যান্য আনুষঙ্গিক কর্মদক্ষতা এবং অভ্যাস বিকশিত হয়ে ওঠে, যার সামগ্রিক ছন্দময় পরিস্থিতি সংস্কৃতি বলে বিবেচিত হয়। আসলে মানুষ তার বস্তুগত এবং ভাবগত
যে দিকগুলি সমাজে প্রতিফলিত করে তোলে সেগুলোকেই আমরা সংস্কৃতি হিসেবে বিবেচিত করি। এক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য কথা, যে মানুষের জীবন চলার পথে যা করে, ওয়ে অফ লাইফ, তাকেই আমরা সংস্কৃতি বলে দেখতে পারি। এক্ষেত্রে তিনটি প্রধান দিক আমরা দেখছি। একটি বস্তুগত দিক বা অবজেক্ট মেটেরিয়াল, আরেকটি দিক হচ্ছে আইডিয়াস, অ্যাটিটিউডস, যেগুলোকে আমরা বলতে পারি যে ভাবনা, ধ্যান ধারণা ইত্যাদি দিকগুলো, রীতিনীতি, বিলিফ সিস্টেমকেও এখানে আনতে পারি, বিশ্বাস সংস্কার। আর একটা দিক হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন, আমাদের যে আচরণগত ব্যবহারগত যে দিকগুলো রয়েছে সেই প্রেক্ষাপটগুলো, সেটিকেও আমরা সংস্কৃতির একটা দিক হিসেবে দেখে থাকি। এগুলি মানুষ তার সমাজ জীবনে থাকার ফলে অর্জন করে এবং এই সংস্কৃতিরই একটি সমান্তরাল ধারা হলো লোকসংস্কৃতি। আর লোকসংস্কৃতি হলো লৌকিক জীবনকে কেন্দ্র করে বিকশিত যে বিশেষ ধরনের সাংস্কৃতিক ধারা। অন্য দিক থেকে আমরা বলতে পারি যে সংস্কৃতির একটি বিশেষ শাখাই হলো লোকসংস্কৃতি, যার ইংরেজি পরিভাষা হিসাবে ফোকলোর শব্দটি ব্যবহার করা হয়। তবে এখানে বলে রাখা প্রয়োজন, ফোকলোর শব্দের যে শব্দটি উদ্ভাবন করেছিলেন 1846 সালে উইলিয়াম জন থমস, এটির যথার্থ বাংলা পরিভাষা কিন্তু লোকসংস্কৃতি নয়। বাংলায় যারা লোকসংস্কৃতি চর্চা করেছেন তারা বিভিন্ন নামে অভিহিত করার চেষ্টা করেছেন ফোকলোর শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে। আশুতোষ ভট্টাচার্য যেমন বলেছিলেন লোকশ্রুতি, আমাদের শিক্ষাগুরু তুষার রঞ্জন চট্টোপাধ্যায় বলেছিলেন লোককৃতি। এরকম আমরা অনেক পরিভাষা দেখেছি। সেই বিতর্কে না ঢুকে আমরা এটুকু বলতে পারি, বাংলা যথার্থ পরিভাষা, সর্বজনগ্রাহ্য পরিভাষা না পাওয়া গেলেও ফোকলোর শব্দের বাংলা প্রতিশব্দ হিসাবে লোকসংস্কৃতি শব্দটি গ্রহণ হয়ে উঠেছে এবং এটা জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও লোকসংস্কৃতি ফোক কালচার ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে, যদিও ফোক কালচার এবং ফোকলোর এই দুটো শব্দের অর্থ কিন্তু এক নয়। আমরা সেই সবের মধ্যে যাব না, আমরা অন্য দিকটাতে এবার আসি। আমরা যে কোনো সভ্যতা সমাজের সংস্কৃতির শিকড় খুঁজে বার করার জন্য তথাকথিত উচ্চ স্তরের সাংস্কৃতিক উপাদানের মধ্যে আমরা অনুসন্ধান করার চেষ্টা করি। একটি গল্প এখানে উল্লেখ করলে বিষয়টা আমাদের কাছে আরো বোধগম্য হয়ে উঠবে। এক অন্ধকার রাত্রিতে রাস্তার আলোতে এক বুড়িমা, সে তার হারিয়ে যাওয়া চাবি খুঁজছিল। রাস্তা দিয়ে একজন পথিক যাচ্ছিলেন, বুড়িমাকে দেখে জিজ্ঞাসা করলেন, বুড়িমা তুমি এখানে কি করছো? বুড়িমা তখন বলেছিলেন, আমার চাবি ঘরের মধ্যে হারিয়ে গেছে, তাই এই চাবি রাস্তাতে খুঁজছি, যেহেতু এখানে আলো রয়েছে, কারণ রাস্তাতে ওখানে স্ট্রিট লাইট ছিল। এই শুনে প্রতীক খুব হেসে উঠল এবং বলে উঠল,
তুমি তো ঘরের মধ্যে চাবি হারিয়েছো, তুমি তো জানো, তা সত্ত্বেও তুমি এখানে খুঁজছো কেন? আসলে ঘরে তো অন্ধকার, ওখানে তো আলো নেই, এখানে আলো আছে, সেই জন্য এই আলোতেই আমরা খুঁজছি। ঠিক আমরাও তাই। আমরা এই সবসময় সমাজ, সভ্যতা, ঐতিহ্যের শিকড় খোঁজার জন্য এই গল্পের নীতিকেই অনুসরণ করে চলি। আমরা তথাকথিত উচ্চ স্তরের যে ধরনের সৃষ্টিকর্ম রয়েছে তার মধ্যে আমরা অনুসন্ধান করার চেষ্টা করি আমাদের শিকড়ের, আমাদের ঐতিহ্যের, আমাদের সংস্কৃতির নানান রীতিনীতিকে। ধ্রুপদী সাহিত্য থেকে তথাকথিত লিখিত সাহিত্যে, সর্বোপরি ধ্রুপদী সংস্কৃতি, নাগরিক সংস্কৃতি, এই ধরনের সংস্কৃতির মধ্যে আমরা খোঁজার চেষ্টা করি আমাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্বতা এবং আমাদের দেশীয় সংস্কৃতির রূপ ও ভাবৈশ্বর্য। কিন্তু আমরা দেখি না অপরপক্ষে যা বেশিরভাগ মানুষের সংস্কৃতি, যার উপরে আলো সেইভাবে পড়েনি বা আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি বা আমাদের কাছে যা আলোকিত হয়ে ওঠেনি। লোকসংস্কৃতি হচ্ছে সেই ধরনের এক সাংস্কৃতিক ধারা যা বেশিরভাগ মানুষের নিজস্ব দেশীয় সংস্কৃতি, যা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে এবং তার মধ্যে দিয়েই আমাদের দেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, নন্দনতাত্ত্বিক আরও নানা প্রেক্ষিত আমরা খুব সহজেই খুঁজে পেতে পারি। যা আমরা লিখিত সাহিত্যে, যা আমরা নাগরিক সাংস্কৃতিক উপাদানে, যা আমরা ধ্রুপদী সংস্কৃতিতে খোঁজার চেষ্টা করছি, ঠিক একইভাবে আমরা লোকসংস্কৃতির মধ্যেও সেগুলোকে খুঁজে পেতে পারি। সুতরাং লোকসংস্কৃতি আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি, যাকে আমরা ইন্ডিজেনাস বলছি। তার একটা নিজস্ব ধারা আছে, নিজস্ব একটা ধরন রয়েছে, তার বিশেষত্ব হচ্ছে। এইবার আমরা এই বিষয়টি আলোচনার পরিপ্রেক্ষিতে আরেকটি শব্দ প্রসঙ্গে এখানে উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে ট্র্যাডিশন বা ঐতিহ্য, যা পরম্পরা হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ ইট ইজ এ প্রসেস অফ ট্রান্সমিশন অফ এজ ওল্ড ভ্যালুজ। অর্থাৎ এমন একটা বিষয়, মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতার যে সম্বলিত যে রীতিনীতি, বিশ্বাস, সংস্কার, প্রথা, যা ধারাবাহিকভাবে সমাজে প্রচলিত হয়ে আসছে, সেগুলোকেই আমরা ঐতিহ্য হিসেবে বিবেচিত করি। ল্যাটিন শব্দ ট্র্যাডিশিও শব্দটি থেকে ট্র্যাডিশন শব্দটি এসেছে। তার মানেই হচ্ছে হ্যান্ডিং ডাউন, একের হাত থেকে অন্যের হাতে চলে যাওয়া। অর্থাৎ একটা সিরিজ, একটা ধারাবাহিকতা। এবং এই যে সাংস্কৃতিক উপাদানগুলো যখন সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে লালিত পালিত হয়ে আসছে এবং সেটা বারংবার রিপিটেডলি পালিত হয় বা অনুসৃত হয়, তখন সেই সাংস্কৃতিক উপাদানগুলোই ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। আমরা কাউকে দেখে অভ্যর্থনা জানাতে গেলে বা শ্রদ্ধা জানাতে গেলে আমরা যেমন নমস্কার জানাই,
এই ধরনের একটা অঙ্গভঙ্গি আমরা করি, এটা একটা সাংস্কৃতিক রীতি। কিন্তু আমরা এটা যে বহুদিন থেকে করে আসছি, আমাদের পূর্বপুরুষরাও করেছেন, আমরা করছি, আমাদের পরবর্তী প্রজন্ম তারাও করবেন। সুতরাং এটা একটা ঐতিহ্যগত রীতি। সেই জন্যই বলা যেতে পারে সাংস্কৃতিক উপাদানগুলোই যখন দীর্ঘকাল ধরে, দীর্ঘ সময় ধরে সমাজে পালিত হয়ে আসে এবং সেটা একটা প্রথা, রীতি হয়ে ওঠে, তখন তা ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। সেই জন্য আমরা বলছি যে সমস্ত ঐতিহ্যের উপাদানই সাংস্কৃতিক উপাদান, কিন্তু সমস্ত সাংস্কৃতিক উপাদান কিন্তু ঐতিহ্য নয়। কারণ প্রতি মুহূর্তেই সাংস্কৃতিক উপাদান সৃষ্টি হচ্ছে, কিন্তু সাংস্কৃতিক উপাদান যখন দীর্ঘদিন ধরে একইভাবে প্রতিফলিত হয়ে আসে, সমাজ মানুষের মধ্যে চর্চিত হয়ে আসে, তখন তা ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। আর লোকসংস্কৃতির প্রধান ধর্মই হচ্ছে সে ঐতিহ্য নির্ভর। কারণ লোকসংস্কৃতি প্রাচীন থেকে উৎসারিত হয়, অতীত হয়ে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলে। সেই জন্য একে বলা হয় লোকসংস্কৃতি হল অতীতের প্রতিধ্বনি আর বর্তমানের বলিষ্ঠ কণ্ঠস্বর। লোকসংস্কৃতির তাহলে একটি প্রধান বৈশিষ্ট্যই হল ঐতিহ্য নির্ভরতা। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আঞ্চলিকতা, অর্থাৎ বিশেষ বিশেষ ভৌগোলিক অঞ্চলে লোকসংস্কৃতি বিশেষ বিশেষ রূপ ধারণ করে। একটা অঞ্চলের লোকসংস্কৃতির সঙ্গে আরেকটা অঞ্চলের লোকসংস্কৃতির মিল খুঁজে পাওয়া যায় না। সংহত জনগোষ্ঠীর মধ্যে আমরা এই ধরনের সাংস্কৃতিক ধারা দেখতে পারি, যে জনগোষ্ঠীর মধ্যে সংহত রূপ থাকে এবং তারা হোমোজেনাস, সমভাবাপন্ন, এ একটা বিষয় থাকে। আর লোকসংস্কৃতির মধ্যে লোকায়ত সমাজের সামাজিক সাংস্কৃতিক চিন্তা, চেতনা, মননের প্রতিফলন আমরা এর মধ্যে দিয়ে দেখতে পাই। প্রতীক ধর্মিতাও আমরা খুঁজে পাই লোকসংস্কৃতির মাধ্যমে। লোকসংস্কৃতির মধ্যে বৈচিত্র্য যেমন দেখতে পাই, লোকসাহিত্যের ক্ষেত্রে আমরা পাঠান্তর দেখতে পাই, ভ্যারিয়েশন দেখতে পাই, কারণ এর লিখিত রূপ সেইভাবে দেখা যায় না। সুতরাং লোকসংস্কৃতির বৈশিষ্ট্য দেখতে গেলে আমরা বিবিধ বৈশিষ্ট্য দেখতে পাই, কারণ এ বংশ পরম্পরায় এই ধারা এগিয়ে চলে, লোকায়ত সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়। সংজ্ঞার ক্ষেত্রে তো নানাবিধ মতামত রয়েছে। অনেক লোকসংস্কৃতি বিজ্ঞানীরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। সেই জন্য তো একটা প্রবাদই হয়ে গেছে কথাটা, ডেফিনিশন অফ ফোকলোর আর মোর দ্যান ফিঙ্গারপ্রিন্টস, অর্থাৎ লোকসংস্কৃতির সংজ্ঞা আমাদের হাতের রেখার চেয়েও অনেক বেশি। তে আমরা সেই সমস্ত সংজ্ঞার কাটাছেঁড়ার মধ্যে না গিয়েও সাধারণভাবে একটা কথা বলতে পারি, যেটা তুষার রঞ্জন চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে বলেছিলেন, লোকায়ত সমাজের জীবন চর্চা ও চর্যাই হল তার লোকসংস্কৃতি। এক্ষেত্রে ইংরেজি যে শব্দটি ফোকলোর শব্দটিকে ব্যবহার করা হয়, তার দুটো অংশ, একটা ফোক আর একটা হচ্ছে লোর। ফোক অর্থাৎ জেনারেল পিপুল, সাধারণ মানুষ, আর লোর হচ্ছে নলেজ অব দ্য পিপুল। এখানে আমরা লোকসংস্কৃতির উপাদানগুলোকে লোর হিসেবে দেখতে পারি এই কারণেই, কারণ উপাদানগুলোর মধ্য দিয়ে মানুষের জ্ঞানের স্ফুরণ ঘটে। আর লোক কারা, এ নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কেউ আদিম মানুষ বলেছেন, কেউ আদিবাসী মানুষ বলেছেন, কেউ কৃষিজীবী মানুষ বলেছেন, কেউ নিরক্ষর মানুষ বলেছেন, গ্রামের মানুষ বলেছেন, এরকম বিভিন্নভাবে বলেছেন। আমরা সেই মতামতকে খণ্ডন করে অ্যালান ডান্ডিস যে সুন্দরভাবে বলেছেন,
মোর দ্যান ওয়ান ক্যান ফর্ম এ গ্রুপ অর সোসাইটি, এবং তারা যদি ট্র্যাডিশন বেয়ারার হয় বা ঐতিহ্য বাহক হয়, তাহলে সেই গোষ্ঠীকেই আমরা লোক হিসেবে বিবেচিত করতে পারি। সে শহরের হতে পারে, সে গ্রামের হতে পারে, তার পুঁথিগত বিদ্যা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সে ঐতিহ্য বাহক হবে। অর্থাৎ আমরা মানুষেরা প্রত্যক্ষভাবে কোনো না কোনো ঐতিহ্য আমরা বহন করি। সেই জন্য আমরা হচ্ছি অ্যাক্টিভ ট্র্যাডিশন বেয়ারার। তো এরাই লোক, তাদের যে সংস্কৃতি সেগুলোকেই আমরা লোকসংস্কৃতি বলে বিবেচিত করি। যে উপাদানগুলোর মধ্যে আমরা দেখছি প্রধানত দুটো আমরা রূপ আমরা দেখছি, একটা রূপায়ত আর একটা হচ্ছে বস্তুগত, একটা ফর্মালাইজড ফোকলোর আর একটা মেটেরিয়ালাইজড ফোকলোর। ফর্মালাইজড ফোকলোরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা ফোক পারফর্মিং আর্ট, লোক অভিকরণ শিল্প, যেখানে লোকনৃত্য, লোকনাট্য, লোকগান, পুতুল নাচ ইত্যাদি বিষয়গুলো থাকে। লোক অনুশীলন, যার মধ্যে বিশ্বাস, সংস্কার, প্রথা, মেলা, পাল পার্বণ এইগুলোকে আমরা দেখতে পাই। আর একটা বড় অংশ সেটা হচ্ছে ভার্বাল আর্ট বা মৌখিক রূপের শিল্প। উইলিয়াম ব্যাসকম এই শব্দটা ব্যবহার করেছিলেন। আমরা বলতে পারি যে ফোক লিটারেচার বা লোকসাহিত্য, যার অন্তর্গত রয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ, লোককথা, গীতিকা ইত্যাদি বিষয়গুলো। বস্তুগতের মধ্যে যেগুলো বস্তুকে কেন্দ্র করে, লোকশিল্প, গৃহ নির্মাণ, নানান ধরনের কৃষিকাজের যন্ত্রপাতি। এছাড়াও আমরা লোকবিজ্ঞান ও লোকপ্রযুক্তির একটা দিককে আমরা উল্লেখ করতে পারি, ফোক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার মধ্যে লোকচিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন উপাদান সংরক্ষণের পদ্ধতি, শিকারের পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো চলে আসতে পারে। তো লোকসংস্কৃতির মধ্যে নানাবিধ বিষয় রয়েছে। আর.এম. ডরসন সুন্দরভাবে চারটি ভাগে বিভক্ত করেছিলেন। একটি হচ্ছে ওরাল লিটারেচার, মৌখিক সাহিত্য, দ্বিতীয় হচ্ছে মেটেরিয়াল কালচার, বস্তুগত সংস্কৃতি, তৃতীয় হচ্ছে ফোক কাস্টমস, লৌকিক প্রথা, বিশ্বাস, সংস্কার ইত্যাদি, আর চতুর্থ হচ্ছে পারফর্মিং ফোক আর্টস, লোক অভিকরণ শিল্প, যা আমরা আগেই বলেছি। এছাড়াও বিভিন্ন লোকসংস্কৃতিবিদ বিভিন্নভাবে লোকসংস্কৃতির বর্গ বিভাজন করার চেষ্টা করেছেন। তো মূলত আমরা এই বিভাজনগুলোকেই আমরা সামনে রাখতে পারি। তো যে কথা আবার বলছিলাম যে সংস্কৃতি, ঐতিহ্য এবং লোকসংস্কৃতি অর্থাৎ কালচার, ট্র্যাডিশন অ্যান্ড ফোকলোর, এই তিনটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে এবং এরা ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, সংস্কৃতির শাখা হিসেবে লোকসংস্কৃতিকে দেখতে পারি, কারণ সংস্কৃতির মধ্যে আরও অনেক স্তর রয়েছে, এটি একটি স্তর। আর সাংস্কৃতিক উপাদানই কালের নিরিখে ঐতিহ্য হয়ে ওঠে, আর লোকসংস্কৃতি হচ্ছে ঐতিহ্য নির্ভর, অর্থাৎ ঐতিহ্যের কেন্দ্রিক হয়ে ওঠে বলেই সাংস্কৃতিক উপাদানের বিশেষ রীতিকে আমরা লোকসংস্কৃতি হিসেবে বিবেচনা করি। সুতরাং এই তিনটি বিষয়কে আমাদেরকে মাথায় রেখেই লোকসংস্কৃতি চর্চায় মনোনিবেশ করা উচিত।